নমস্কার বন্ধুরা, কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি। যে সকল শ্রোতা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিন্ন স্বাদের নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্প শুনে কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। আজকে নিয়ে এসেছি লেখিকা শ্রীমতী সোনালী সরকারের লেখা পাগল নাকি প্রেমী গল্পটি। তাহলে চলুন আজকের গল্প শুরু করি। মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর মালিনী বিশ্বাস প্রতিদিনের মতোই তার ক্লিনিকে পেশেন্ট দেখছিলেন। হঠাৎ তার বাড়ি থেকে আয়ার ফোন এলো। ম্যাম ম্যাম রাহুল বাবা আবার অসুস্থ হয়ে পড়েছে। আমি ডক্টরকে ফোন করেছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। রাহুল হলো ডক্টর এম বিশ্বাসের ৮ বছরের ছেলে। কিছুদিন ধরেই সে ভীষণ অসুস্থ। এম বিশ্বাস তার কম্পাউন্ডারের দিকে তাকিয়ে বললেন, এই রমেশ, বাইরে আর কজন পেশেন্ট আছে একটু দেখো তো। রমেশ দরজাটা খুলে বাইরে উঁকি দিয়ে দেখে বলল, ম্যাম আর একজন, কিডনি বিশেষজ্ঞ ডক্টর সুব্রত চৌধুরী বাকি আছেন শুধু। ডক্টর মালিনী চমকে উঠে বলল, কি নাম বললে রমেশ? ডক্টর সুব্রত চৌধুরী? উনি কি সেই ডক্টর যাকে আমার রাহুলকে দেখানোর জন্য বলেছিলে তুমি? হ্যাঁ ম্যাম, উনি সেই, কিন্তু উনি নিজে এখন পেশেন্ট। ওনার হসপিটাল থেকে ওনাকে এখানে নিয়ে এসেছেন। হসপিটাল থেকে? কেন হসপিটাল থেকে কেন? আগে ম্যাম, আমি শুনেছি ওনার বাড়িতে কেউ নেই, উনি একা। ও, তবে তো বেশ সমস্যায় পড়তে হচ্ছে ওনাকে, বলে আবার চেয়ারে বসে ডক্টর এম বিশ্বাস বললেন, রমেশ, ওনাকে নিয়ে ভেতরে এসো। রমেশ কিন্তু কিন্তু করে বলল, ম্যাম আপনার তো বাড়ি ফেরা দরকার, ওনাকে না হয় অন্যদিন আসতে বলি। না রমেশ, বাড়িতে আমাকে তেমন কিছু দরকার নয়, এতক্ষণে রাহুলের ডক্টর এসে গেছেন। তাছাড়া রাহুলের আয়ামাসি ওকে খুব ভালোভাবেই সামলে নেবে। ডক্টর সুব্রত চৌধুরী মাথা নিচু করে ভিতরে ঢুকতেই এম বিশ্বাস তাকে চেয়ারে বসতে বললেন এবং নাম জিজ্ঞেস করলেন। ডক্টর সুব্রত চেয়ারে বসলেন, কিন্তু নিজের নাম বললেন না, বরং কিছু একটা বিড়বিড় করে বলতে থাকলেন। এম বিশ্বাস নিজের জায়গা থেকে উঠে এগিয়ে এসে সুব্রতর মুখের কাছে কানটা নিয়ে এলো। সুব্রত কোনো এক কবিতার 4টে লাইন বারবার বলছে, একইভাবে বলে চলেছে। জানি আমার জীবন তোরই ডুববে লেখা আছে, ইচ্ছে মনে শেষ সময়ে থাকবো তোমার কাছে। ডাক্তার মিতালি ওনাকে উৎসাহিত করে বললেন, বাহ, চমৎকার কবিতা লেখেন তো আপনি, বেশ ভালো লাগলো। বলে হাতে তালি বাজাতেই সুব্রত ওনার মুখের দিকে তাকিয়ে বললেন, আমি লিখিনি কবিতা, এটা আমার নয়। ডক্টর মিতালি বললেন, আপনি লেখেননি, তবে কে লিখেছেন? আমি তাকে অভিনন্দন জানাতে চাই। সুব্রত মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে বলল, আমিও তাকে সরি বলতে চাই, কিন্তু ওর স্বর্গের ঠিকানাটা আমাকে দিয়ে যায়নি। ওনার কন্ডিশন দেখে ডক্টর এম বিশ্বাস বললেন, রমেশ, তুমি সব ফর্ম্যালিটি কমপ্লিট করে ওনাকে ভর্তি করে নাও, এখন আমাকে বাড়ি যেতে হবে। রোজ সকালে নিজের চেম্বারে বসার আগে ডক্টর মালিনী পেশেন্টদের রাউন্ড দিতে যান এবং সবার শেষে ডাক্তার সুব্রতর সঙ্গে কথা বলার চেষ্টা করেন, ওনার কাছে কবিতা শুনতে চান এবং কবিতার তারিফ করেন। একদিন ডক্টর মালিনী সুব্রতকে বললেন, আমার এক দাদা আছেন, উনি একজন প্রকাশক। আমি চাই এই ভালো লেখিকার সম্বন্ধে সবাই জানুক। আপনি একটা কাজ করুন ডাক্তার, আপনি ওনার সম্পর্কে যা কিছু জানেন সব একটা ডায়েরিতে লিখে ফেলুন। ওনার নামে বই বের হলে উনি অমর হয়ে থাকবেন। সুব্রত বেশ খুশি হলো। পরের দিন ডক্টর মালিনী রাউন্ডে এসে বললেন,
এ আমি কি শুনছি ডক্টর সুব্রত, আপনি নাকি খাবার খাননি, ওষুধও খাননি। এমন করলে তো চলবে না। আপনার শরীর সুস্থ থাকবে, তবেই তো আপনি লিখতে পারবেন। এই যে, এই দেখুন আমি আপনার জন্য কি নিয়ে এসেছি। ডায়েরি আর পেন। নিন, ধরুন। সুব্রত হাতটা বাড়াতে ডক্টর মালিনী বললেন, আমি দিয়ে গেলাম, কিন্তু আগে খাবার খেয়ে ওষুধ খেতে হবে, তারপর লেখা শুরু করা যাবে। না হলে আমি এটা নিয়ে যাব কিন্তু। পরদিন সকালে আবার ডক্টর মালিনী রাউন্ডে এসে নার্সকে জিজ্ঞাসা করলেন, ডক্টর সুব্রত কেমন আছেন? নার্স বলল, ম্যাম, উনি আগের চেয়ে ভালোই আছেন। আজ তাড়াতাড়ি উঠে নিজের কাজ সেরে খাবার খেয়ে ওষুধ খেয়েছেন। শুনে উনি নিজেই কাছে গিয়ে দেখলেন এক মনে সুব্রত লিখে চলেছেন। বেশ অনেকগুলো পাতা লেখা হয়ে গেছে। এমনভাবে বেশ কিছুদিন চলে গেল। হঠাৎ হঠাৎ একদিন ডক্টর মালিনী রাউন্ডে আসছেন। তিনি খুব চিৎকার চেঁচামেচি শুনতে পান সুব্রত রুম থেকে। উনি ছুটে গিয়ে দেখলেন নার্স ও ওয়ার্ড বয়রা চারিদিকে দাঁড়িয়ে আছে এবং জ্ঞান হারিয়েছেন সুব্রত। এ কি, কি হচ্ছে এখানে? আগে ম্যাম, হঠাৎ করে এই পেশেন্ট লিখতে লিখতে চিৎকার করতে থাকে, নিজেকে আঘাত করতে থাকে, তারপর জ্ঞান হারিয়ে ফেলে। ডক্টর মালিনী দেখলেন ডায়েরিটা নিচে পড়ে আছে। উনি সুব্রতকে একটা ইঞ্জেকশন দিয়ে ডায়েরিটা নিয়ে চলে গেলেন। রাত জেগে ডায়েরি পড়তে শুরু করলেন। প্রথম পাতাতেই সুব্রত লিখেছেন, সেটা ছিল এক ঝড় বৃষ্টির রাত। আমি হসপিটালেই থেকে গেলাম। রাউন্ড দিয়ে ফেরার সময় হঠাৎ এক করুণ সুরে কবিতা শুনতে পেলাম। আশার ভাষা মুছে গেছে জীবন স্লেট থেকে, দাগটা আছে যায় না বোঝা উপর দিয়ে দেখে। কাছে গিয়ে দেখি সে আমারই এক পেশেন্ট, আজ সকালেই ভর্তি হয়েছে। রোজ সন্ধ্যায় ও এক মনে খাতা পেন হাতে নিয়ে চোখ বন্ধ করে কবিতার লাইনগুলি বলতো, তারপর লিখে রাখত। একদিন আমি কাছে গিয়ে বললাম, এইসব কবিতাগুলি আপনার তৈরি? সে জবাবে বলল, কবি নয়, তবু আমি লিখি। কবিতা আমার প্রাণ। লিখি, বিশ্বাস আর ভালোবাসার কি পেলাম প্রতিদান। আমি মজা করে বললাম, এইভাবে একা একা বিড়বিড় করে কথা বললে লোকে পাগল বলবে তো। শুনে ও হেসে বলল, লোকে পাগল দেখে পাগল বলে, তিরস্কার করে যায়। সেই পাগলের পাগল হওয়ার গল্প কেই বা শুনতে চায়। আমি বললাম, বাহ, অসাধারণ আপনার রচনা। আচ্ছা, নামটা কি যেন আপনার? ও বলল, আমি পদ্মা, আমি নদী। চাও যদি বাঁধে আমারে, পারবে না কেউ আমার ঢেউ ডুবিয়ে দেবে তারে। রোজ ওর সাথে কথা বলা, রোজ ওর কবিতা শোনা আমার যেন অভ্যেস হয়ে গিয়েছিল। পদ্মার সব কবিতাগুলিতে কোথায় যেন কষ্ট লুকিয়েছিল। হঠাৎ একদিন পদ্মা বলে উঠল, বিশ্বাস থেকে আশ্বাস গেছে সত্যের রূপ দেখে, ধীরে ধীরে ঝরছে পাতা জীবন বৃক্ষ থেকে। আমি এগিয়ে গিয়ে বললাম, এমন কবিতা লিখেছেন কেন? আপনার কি প্রিয়জনদের কাছে থাকতে ইচ্ছে করে না? ও বলল, জীবন সিঁড়ির শেষ ধাপে প্রায় সেই হারানোর ভয়। এতখানি পথ এগিয়ে দেখি কেউ তো কারোর নয়। পদ্মার চোখ দুটিতে অনেকটা চাপা কষ্ট দেখতে পেলাম। আস্তে আস্তে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। খুব শীঘ্রই ওর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হওয়া দরকার। আমি ওর মায়ের সাথে কথা বললাম, কিন্তু এতগুলো টাকা ওনার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আরও কিছুদিন এভাবেই কেটে গেল। আমি কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম, কিন্তু সব সময় পদ্মার কথাই মনে পড়ত। মনে হতো হয়তো ওই আমার খালি জীবনটাকে সম্পূর্ণ করতে পারবে। না, আর নয়, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। আমি নিজেই ওর চিকিৎসার খরচ বহন করব বলে সিদ্ধান্ত নিলাম। আর সেই দিনই ফিরলাম হসপিটালে। ওর অবস্থা প্রচণ্ড খারাপ দেখে আমি বললাম,
1 ঘন্টার মধ্যে সব রেডি করে আসছি আমি, তোমরা অপারেশনের প্রস্তুতি নাও। ও আমার হাতটা ধরে বলল, জানি আমার জীবন তরি ডুববে লেখা আছে, ইচ্ছে মনে শেষ সময়ে থাকবো তোমার কাছে। আমি রেগে গিয়ে বললাম, এটা কবিতা শোনার সময় নয় পদ্মা, আমি আসছি টাকার জোগাড় করে, একটু পরেই কিডনি এসে পড়বে, তুমি চিন্তা করো না। আমি গেলাম, কিন্তু ঠিক সময়ে ফিরতে পারলাম না। এসে দেখি ওর মৃতদেহ পড়ে আছে, আর হাতে রয়েছে একটা কাগজ। আমি টান দিয়ে কাগজটা নিয়ে দেখলাম, ওতে লেখা আছে, মনে হয় স্বপ্ন দেখি আবার নতুন করে, জীবন পেলে থাকতে চাই তোমার হাত ধরে। হে আমি কি করলাম, আমি এত দেরি করে ফেললাম। ওর স্বপ্ন পূরণ হলো না শুধুমাত্র আমারই জন্যে। আগে কেন করলাম না ওর অপারেশন? কটা টাকা খরচ করব বলে এত ভাবতে হলো আমায়, যে আমাকে ভালোবাসতো আমি তাকেই মেরে ফেললাম। আমি ডাক্তার না খুনি? আমি খুনি। শেষ হলো ডায়েরির পাতা। ডক্টর মালিনী সুব্রতকে নিজের দায়িত্বে বাড়িতে নিয়ে গেলেন। ওখানে রাহুলের সাথে সুব্রতর বেশ টাইম কাটছে। রাহুল ঘরেই থাকে, ও ছোটাছুটি বা রোদে মাঠে খেলা করতে পারে না, তাই সুব্রতকে পেয়ে তার সঙ্গে লুডো, তাস ইত্যাদি নানা ধরনের অফলাইন ও অনলাইন গেম খেলে। কিছুদিন পর সুব্রত বুঝতে পারে রাহুলের আসলে কিডনি নষ্ট হয়ে গেছে। সে ডক্টর মালিনীকে বলেন, রাহুলকে ম্যাম আমাদের হসপিটালে ভর্তি করে দিন, ওখানে অনেক অভিজ্ঞ ডাক্তার আছেন। ডক্টর মালিনী জবাবে বললেন, আপনি যখন বলছেন আমি তাই করব, কারণ আমি চাই ওই হসপিটালের সবচেয়ে বড় সার্জেন আমার রাহুলের অপারেশন করুক। সুব্রতকে দিয়ে উনি অপারেশন করানোর পরিকল্পনা করছেন। এ কথা জেনে রমেশ বলল, ম্যাম আপনি একা কি করতে চলেছেন? একটা পাগলের হাতে নিজের ছেলের অপারেশন করাতে চান? কি আশ্চর্য! রমেশ, উনি পাগল নন। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে এটা ভালো করেই জানি। তাছাড়া তুমি তো বলেছিলে একসময় রাহুলকে ওনার কাছে নিয়ে যেতে। কিন্তু ম্যাম তখন তো উনি সুস্থ ছিলেন। উনি এখনও সুস্থই আছেন রমেশ, শুধু ওনার ভিতর থেকে আত্মবিশ্বাসটা হারিয়ে গেছে, ওটাই ফিরিয়ে আনতে হবে। কতবার বলবো, উনি পাগল নন, একজন প্রেমী। একবার ওনার আত্মবিশ্বাসটা ফিরে এলেই উনি সুস্থ। অপারেশনের জন্য ডক্টর মালিনী হসপিটালে সবাইকে রাজি করালেন এই বলে যে কিছু হলে আমার দায়িত্ব। তারপর ওনার অনুরোধে একটি ছোট্ট নাটক করা হলো। ঠিক সময় ডাক্তার এসে পৌঁছাচ্ছে না। অনেক দেরি হয়ে যাবে ডাক্তার সুব্রত, অপারেশনটা আপনাকেই করতে হবে। আমি? কিন্তু আমি কি করে? ডক্টর মালিনী ওনার হাতটা ধরে বললেন, না না ডক্টর, আর কোনো কিন্তু নয়, রাহুলকে আপনাকেই বাঁচাতে হবে, টাইম নেই, প্লিজ তাড়াতাড়ি করুন। সুব্রত প্রচণ্ড ভয় পাচ্ছে মনে মনে, তবু রাহুলের জন্য নিজের সবটুকু বিদ্যা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপারেশন সাকসেসফুল হয়েছে, তবু সুব্রত এখনো খুব চিন্তিত। অনেক সময় হয়ে গেছে, এখনো রাহুলের জ্ঞান ফিরছে না দেখে ডক্টর সুব্রত ভীষণভাবে আপসেট হয়ে পড়েছেন। উনি ভাবছেন, আমি হয়তো আবার একটা খুন করে ফেললাম। আসলে আমার মতো ডাক্তারের বেঁচে থাকাই উচিত নয়। ঠিক সেই সময়ে রাহুল জ্ঞান ফিরে পেয়ে বলে ওঠে, ডাক্তার আঙ্কেল, এবার আমি মাঠে ছোটাছুটি করে খেলতে পারবো তো? সুব্রতর চোখ বেয়ে জল নেমে আসে। রাহুলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন সুব্রত। ডক্টর মালিনী ওনার পিঠে হাত দিয়ে বলেন, আপনার জীবনকে তুচ্ছ ভাববেন না, অনেক মায়ের সন্তানদের বাঁচাতে হবে আপনাকে। আপনি এখন পুরোপুরি সুস্থ ডক্টর সুব্রত।